It takes two to tango, কিন্তু how many does it take to টেক্কা, give টেক্কা or have a টেক্কা? সেটার প্রশ্নটার উত্তর কে দেবে? সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা তিনজনের সঙ্গে এই মুহূর্তে বসে আছি, সৃজিত মুখার্জি, রুক্মিণী এবং দীপক অধিকারী। তো এই প্রশ্নটা আমি জেনারেলি সৃজিতদাকে প্রথমে জিজ্ঞেস করবো, কারণ ইউ আর দ্য ক্রিয়েটার, আপনি ক্রিয়েটার, তাহলে হাউ মেনি ডাজ ইট টেক টু গিভ আ গুড টেক্কা? In a film, roughly 100 people. তার মধ্যে 3 জন বসে আছে, বাকি 97 জন ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন। Obviously, every person in that creation of Tekka has his or her own role to play. এখানে যারা বসে আছে তারা নিজেদের কাজটুকু করেছে, এবার বাকিটা দর্শকদের উপর। বাকিটা দর্শকরা যদি এটাকে টেক্কা, সত্যি টেক্কাকে টেক্কা বানায়, তাহলে আমরা খুব খুশি হব। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এই প্রশ্নটায়, যে কতজন লাগে একটা কিছু একটা জিনিসকে টেক্কা দেওয়ার জন্য? 3 জন 4 জন কি এনাফ, নাকি একাই একজন টেক্কা কেউ দিতে পারে কোনো একটা? না, আমার মনে হয় যে আমরা একটা কথায় সবসময় বড় হয়েছি শুনে যে একতাই বল। সো অবভিয়াসলি ইট টেক্স আ লট অফ পিপল, ইটস আ কোলাবোরেশন অ্যাট দি এন্ড অফ দ্য ডে। সিনেমা ঠিক তাই, কিন্তু যদি সেই অর্থে টেক্কাই দিতে হয়, সেরম কন্টেন্ট নিয়ে টেক্কাই দিতে হয় বক্স অফিসকে, আমার মনে হয় যেটা সব থেকে বেশি দরকার হলো যে এত শত শত মানুষের মাঝখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন হলো সাহস। এমন একটা কন্টেন্ট, এমনই একটা মানে সাবজেক্টকে নিয়ে আসা, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবসময় দেখেছি যে সিনেমা বা আর্ট সমাজেরই প্রতীক হয়। সো উই আর অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সিস্টেম। সো যেরমভাবে যে কোনো একটা গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল হয়, সিনেমা কিন্তু বাই দ্য সোসাইটি, অফ দ্য সোসাইটি, ফর দ্য সোসাইটি হয়। সো সেই অর্থে যদি বলো যদি টেক্কা দিতে হয় কোনো সিনেমা নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে, তাহলে সাহসী সব থেকে বড় টেক্কা। যেটা তুমি বললে যে সোসাইটির জন্য হয়, বাই সোসাইটি, ফর সোসাইটি, তাহলে কি সোসাইটিটাকেই দেখানো হচ্ছে টেক্কাতে কোথাও না কোথাও, সৃজিতদা? Most definitely. So Tekka is a film which exists at many levels, many layers. So obviously একটা তো আপাত দৃষ্টিতে it's a hostage thriller, but কেন আমি আপাত দৃষ্টিতে বললাম, বিকজ এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। দের আর ভেরিয়াস লেয়ার, ভেরিয়াস সোশ্যাল কমেন্টস, নানান সামাজিক বক্তব্য রাখা হয়েছে এবং অনেক মনস্তাত্ত্বিক বক্তব্য রাখা হয়েছে, অনেক সম্পর্ককে এক্সপ্লোর করা হয়েছে এবং সমাজের সত্যিই একটা প্রতিবিম্ব হিসেবে টেক্কা উঠে আসছে ছবি হিসেবে। সিনেমার যে কোনো সিনেমার পাইভেটাল জিনিস হচ্ছে ক্যারেক্টার্স। আমরা টিজারটা দেখেছি, টিজার দেখে যেটুকু আমরা বুঝতে পেরেছি যে খুবই হেভি ক্যারেক্টার ড্রিভেন এটা একটা সিনেমা, যতটা দেখে আমরা বুঝতে পেরেছি। দুজন যারা আমার সামনে বসে আছে, স্বস্তিকা মুখার্জি এই মুহূর্তে আমাদের সাথে নেই, দুজনের কিন্তু লুক আর ফিল অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমি বলি খুব ডিফারেন্ট। দেবদার যদি বলি খুবই ডিফারেন্ট, খুবই র ইন্ট্রিগিং একটা ব্যাপার মনে হলো কোথাও। আর তোমারটাও তো পুরোপুরি, আমার মনে হয় না এরকম তুমি কোথাও একটা ব্যাড অ্যাস একটা ফিল আছে এই পুরো জিনিসটা। আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করার আগে তোমাকে বলবো যে এটা কীরকম একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার কোনোদিন প্লে করেছো বা কি? অনেকগুলো ক্যারেক্টার করেছি, কিন্তু এরকম সাহসী ক্যারেক্টার করিনি আর কি। মানে এই ইকলাক যে চরিত্রটা না আমার, সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, মানে যে অ্যাকসেন্ট, একটা হালকা অ্যাকসেন্টও আছে ওর মধ্যে, এবং আমার মনে হয় কি এটা খুবই সাহসী একটা চরিত্র আমাকে সৃজিত মুখার্জি দিয়েছে এবং আমি চেষ্টা করেছি যাতে আমার জন্য এই চরিত্রটা যেন কোনো ক্ষতি যাতে না হয়। এবং ইকলাকে যেভাবে একজন রাইটার লিখেছে, একজন ডিরেক্টর যেভাবে ভেবেছে, আমি যেন সেটাকে জাস্টিফাই করতে পারি এবং দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখবে তখন দেবের ছবি বাইরে থেকে শুনে ঢুকবে, কিন্তু যেন ইকলাককেই দেখতে পায় এবং ইকলাককে নিয়েই যেন বেরোয়, তবেই গিয়ে সিনেমার জয় হবে এবং সেটা আমারও জয় হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। কে আমি চাই এই ছবিতে দেবকে যেন না দেখা যায় এবং যেই চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে যেন আমি ফুটিয়ে তুলতে পারি, সেইটা আমার চেষ্টা ছিল। এবং like you said, yeah, it is one of the most কি বলবো ডেয়ারিং ক্যারেক্টার আইভ এভার ডান, বাট আই এম হ্যাপি দ্যাট কীরকম ধরনের চরিত্রও আমার কাছে এসছে, যার কোথাও যেন আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি, সেইখানে আমার অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টার, ডেফিনেটলি আমারও কন্ট্রিবিউশন রইল টেক্কার মাধ্যমে। কোথাও দেবদার ক্যারেক্টারটা বা ইকলাকের ক্যারেক্টারটা যখন আমরা টিজারে দেখলাম, কোথাও মনে হচ্ছিল চোখ কথা বলে, আইজ আর ভেরি এক্সপ্রেসিভ।
সেই জন্য কি দীপক অধিকারী ইজ ইকুয়াল টু 1 লাখ, নাকি এটা অন্য কেউ ছিল? বা আপনার মানে দীপক অধিকারীকে নেওয়ার কারণটা কি, যদি আমি সিম্পলিফাই করে বলি? না, সেটা আমাদের টিজারে যেভাবে আমরা শটটা রেখেছি, যেভাবে শটটা কেটেছি, তাই জন্য চোখের ওপর একটা এমফেসিস আছে। ডেফিনেটলি আইজ আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স অফ অ্যান অ্যাক্টর। কিন্তু ইকলাকের কথা যদি বলি আর দেবের পারফরমেন্সের কথা যদি বলি, চোখ, কণ্ঠস্বর, শরীরের প্রত্যেকটা মাংসপেশি দিয়ে কিন্তু দেব ইকলাককে তৈরি করেছে। এবং আমার মতে দিস ইজ পসিবলি হিজ ফাইনেস্ট পারফরমেন্স টিল ডেট। যেটা ও বললো খুব জরুরি একটা কথা, লোকে হয়তো দেবের কথা ভেবে হলে ঢুকবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইকলাককে নিয়ে বেরোবে। অ্যান্ড দ্যাট ইজ হিজ সাকসেস অ্যাজ অ্যান অ্যাক্টর। আপনার মানে কিভাবে এটা আপনি ভাবলেন যে এরকম একটা ক্যারেক্টার, যেটা আগেও বলছি যে এরকম ক্যারেক্টার দেবদা নিজেও বললো যে উনি কোনোদিন এরকম করেননি, আমরাও কোনোদিন এরকম এত র একটা ক্যারেক্টার আমরা দেখিনি। তো মানে দেব কেন, ওয়াই দেব? Why not Dev? I think Dev is a person, for me, Dev was obviously or superstar personata I'm aware of, but as a director, Dev has always come across to me as an actor who is constantly fighting to break his own image, constantly. A very restless actor, always looking for opportunities. কি করে নিজেকে কন্টিনিউয়াসলি ভাঙা যায়, কি করে এমন সাবজেক্টসে কাজ করা যায় যেগুলোকে পুশ করবে। মানে তার সবচেয়ে বড় এক্সাম্পল হলো ব্যোমকেশ। আই মাইট নট অ্যাগ্রি উইথ হিম দ্যাট হি, মানে আমার চোখে হয়তো ও ব্যোমকেশ নয়, কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ এক্সট্রিমলি হাংরি অ্যান্ড ইজ ডাইং টু চ্যালেঞ্জ হিমসেলফ উইথ আ রোল লাইক ব্যোমকেশ জাস্ট প্রুভস আস যে ওর অ্যাক্টর সত্তাটা খুব পাওয়ারফুল অ্যান্ড খুব হাংরি। সো এইটা যখনই হয়, এটা ডিরেক্টরের সবচেয়ে কাজের জিনিস, টু অ্যাপ্রোচ সাচ এ পার্সন উইথ এ চ্যালেঞ্জ, এনশিওর্স দ্যাট সে তার মানে যেটা বললাম প্রত্যেকটা মাংস পেশি দিয়ে সেই চরিত্রটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে। সেম গোস ফর রুক্মিণীও, কারণ এরকম ক্যারেক্টারে আমরা কোনো দিন মানে ভিজুয়ালাইজ করিনি। তো সেটা কি মানে ইচ্ছা করেই এটা ডিসিশনটা নেওয়া, নাকি এই পেয়ারটাও খুব একটা হিট পেয়ার, মানে অডিয়েন্স পছন্দ করবে বা অডিয়েন্স ভেবে যাবে এক জিনিস, দেখতে পাবে একটা পুরোপুরি 360 ডিগ্রি ডিফারেন্ট কিছু একটা? আমি কোনোদিনই দেব রুক্মিণীকে সেই অর্থে পেয়ার হিসেবে দেখিনি, কারণ আমার কাছে দুজনে খুব পৃথক দুজন অ্যাক্টর, দুজনের আলাদা আলাদা স্ট্রেংথস, আলাদা আলাদা উইকনেসেস, এবং অ্যাজ এ ডিরেক্টর আমার কাজ হলো স্ট্রেংথসগুলোকে হাইলাইট করে এমন রোল দেয়া যেটা এই দুজনকেই চ্যালেঞ্জ করবে। সো আমার কাছে এই দেব রুক্মিণী, এই লবি, ওই প্রোডাকশন হাউসের সাথে কাজ করে, এইগুলো আমার কাছে ইটস মিনিংলেস। আই থিঙ্ক ইটস নট অনলি মিনিংলেস, ইটস হার্মফুল ফর দ্য ইন্ডাস্ট্রি। Everyone is an actor, everyone has their comfort zones and everyone has their strengths and weaknesses, but very few out of these have the audacity or the courage or the pluck to come out of their comfort zone and do something new and challenge themselves. যেটা দেবের মধ্যেও আছে, রুক্মিণীর মধ্যেও আছে। মানে আমি তো এই যাবৎকালে খুব কম হিরোইনকে দেখেছি যে হু উড প্লে ক্যারেক্টার লাইক নিশা ইন বুমেরাং। এবং সেখানে শুধু নট অনলি প্লে ইট, সে যখন সেই ছবিটার প্রমোশনে যাচ্ছে, নন্দনে লাইভ সেই চরিত্রটা অ্যাক্টিংও করছে, তার মানে ইটস এ পারফরমেন্স উইচ ইজ কামিং ফ্রম ইনসাইড। ইট ইজ নট বিং ক্রিয়েটেড বাই দ্য এডিটর অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড ইটস নট বিং ক্রিয়েটেড বাই দ্য এডিটেবল, ইটস এ পারফরমেন্স উইচ স্টেজ উইথ দ্য অ্যাক্টর। সো তার মানে কি, তার মানে এই একজন অভিনেত্রী যার মধ্যে অসম্ভব খিদে আছে নতুন কিছু করার, অন্য কিছু করার, নিজেকে চ্যালেঞ্জ করা। সো অফকোর্স এরকম অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার জন্য যে কোনো ডিরেক্টর মুখিয়ে থাকবে, আমিও আছি এবং ছিলাম। নিজের কাজকে নিজেই টেক্কা দেওয়া। আমার মনে আছে বুমারাংয়ের প্রমোশনের সময় আমায় জিজ্ঞেস করে তুমি কাকে কম্পিটিশন হিসাবে দেখো, বললাম যে আমি তো ঈশা আর নিশার মাঝখানে আছি, আমি এই মুহূর্তে নিজেকে টেক্কা দিয়ে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশন না। কিন্তু জোকস অ্যাপার্ট, আমার মনে হয় অবভিয়াসলি আমরা অ্যাজ আর্টিস্ট না, আমাদের সবসময় অডিয়েন্স বা যারা আমাদের প্রশ্ন করে তারা সবসময় এটাই ভাবে যে আমরা হয়তো সারাক্ষণ অন্যদের কাজ নিয়ে ব্যস্ত, এ কী করলো কী করলো কী করলো। সো তুমি যদি সারাক্ষণ অন্যের প্লেটে কী খাবার আছে সেটা দেখতে থাকো, তাহলে কিন্তু তুমি নিজের খাবারটা কোনোদিন খাবেই না।
is just that. So আমি সবসময় obviously we want to grow with every film, we want to grow with every performance, and সেটাও যদি বাদ দিই আমার মনে হয় পার্সোনাল গ্রোথেও ফোকাস করো। যখন অ্যাকচুয়ালি তুমি কাজ করছো না সেই সময় নিজেকে কিছু না কিছু একটা ভাবে প্র্যাকটিসে রাখা, সিনেমার চর্চায় রাখা। আমি যখনই সময় পাই একটু সময়ের জন্য 10 দিনের জন্য হলেও আমি একটা ওয়ার্কশপ করি, জাস্ট অ্যাজ আ মানে একটা রোটেশন, লাইক ড্রাইভিং। আমি সবসময় বলি আমার মনে হয় মডেলিং ইজ লাইক সুইমিং, তুমি একবার শিখলে তুমি সারা জীবন সেটা করতে পারবে, বাট অ্যাক্টিং ইজ লাইক ড্রাইভিং, ইউ হ্যাভ টু কিপ অ্যাট ইট, প্র্যাকটিসে থাকতে হবে, নয়তো কিন্তু বিশ্বাস করে আমার অ্যাটলিস্ট স্টার্টটা কেটে যাবে। সো আই অলওয়েজ ট্রাই টু বেটার মাই সেলফ। আমি যেটা Shreed very rightfully said that একটা খিদে আছে, অবশ্যই আছে, বিকজ আমি একটা নতুন কিছু করার চেষ্টা সবসময় আমার মধ্যে থাকে, বা একটা নতুন কিছু দর্শককে প্রেজেন্ট করা, বা এমন কিছু করব যেটা দেখেই দর্শক ভাবে বাপরে এটা কি করতে চলেছে। ইভেন আমার মনে আছে যখন মায়ার পোস্টারটা আসে, ফার্স্ট ওই কিংয়ের যে পোস্টারটা, সো ইমিডিয়েটলি এভরিবডি ওয়াজ বোল্ড ওভার বাই দ্য লুক, অ্যান্ড সবাই বললো যে বুমেরাঙের নিশার পর এবার মায়া। সো আমার লাস্ট পারফরমেন্সটা হয়তো আমার সেই হয় না মাটিটা শক্ত করে দিয়েছে মায়ার জন্য, ওটার অ্যাকসেপ্টেন্সের জন্য। সো তোমার একটা এক্সপেরিমেন্ট যদি ওয়ার্ক করে যায়, অ্যাটলিস্ট একটু হলেও একটা অডিয়েন্সকে ক্রিয়েট করে ফর অ্যানাদার এক্সপেরিমেন্ট, একটু ভরসার জায়গায় হয়। সো সেইভাবে, কিন্তু সত্যি অর্থে এত কিছু ভেবেও করা না, হোয়াট এভার এক্সাইটস মি, যেটা আমার মনে হয় যে আমিও দেখতে চাইবো সেটাই আমি করি, এবং আমি চেষ্টা করি যে আমি আমার লাস্ট সিনেমার থেকে, আমরা সবাই তাই করি, টু ডু বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার। এটা যাতে কেউ না বলে যে ওর আগের পারফরমেন্সটা বেটার ছিল। আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট। টেকিং এ কিউ ফ্রম হার, ওই যে ড্রাইভিং এর অ্যানালজিটা দিল, ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যানালজি। এখানে আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড সামথিং। ড্রাইভিংটাও একবার মানুষ শিখলে হয়তো ভোলে না, কিন্তু ড্রাইভিং ধরো ওর নর্মাল যে রোলগুলো সেগুলো যদি রাইট হ্যান্ড ড্রাইভ হয়, তাহলে বুমেরাং বা টেক্কা ইজ এ লেফট হ্যান্ড ড্রাইভ। তাকে সেই অ্যাডজাস্টমেন্টটা করতে হচ্ছে। হ্যাঁ, কারণ সে দেখছে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, তার লেনটা পাল্টে গেছে। যারা আমেরিকায় গাড়ি চালায় তাদের তো অবভিয়াসলি ওই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, ওই প্র্যাকটিসটা করতে হয়, যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ড্রাইভের তফাৎটা বোঝা। এবার যদি গাড়ি হয়ে যায়, নেক্সট রোলটা হয়তো আসবে ট্রাক চালাতে দেওয়া হবে, ট্রাক হয়ে গেলে এরোপ্লেন চালাতে দেওয়া হবে। সো ড্রাইভিং এর কোনো শেষ নেই। কিন্তু ইফ ইউ আর আ গুড ড্রাইভার অ্যান্ড ইফ ইউ লাভ ড্রাইভিং, then you would want to drive anything and everything in any part of the world. So eventually I will fly. তুমি একবার প্লেন চালিয়েছিলে তোমার একটা সিনেমায়, সেটা ইজি ছিল না এটা ইজি? আমি হঠাৎ কনফিউজ হয়ে গেলাম। দুটোই চ্যালেঞ্জিং ছিল, কারণ সেটাতেও তুমি ছিলে। হ্যাঁ, সেটা আমি ছিলাম। দুটোই চ্যালেঞ্জিং, কারণ ওই সময়ে এভিয়েশন নিয়ে ছবি হয়নি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম অন এভিয়েশন, মানে একটা ব্যাড ওয়েদার অ্যান্ড অল দিস থিং, কীভাবে একটা পাইলট একটা ফ্লাইটকে কীভাবে সেফ ল্যান্ড করায় সেইটা নিয়ে। এবং আমি অ্যাজ এ প্রডিউসার নতুন, অ্যান্ড হিউজ বাজেট ফিল্ম টু ক্রিয়েট এ ক্যানভাস, যেখানে একটা ফ্লাইট ডিজাইন করা হচ্ছে। আমার এখনও মনে আছে কে, অ্যান্ড অল বাই মাইসেলফ, কে কতগুলো সিজি কোম্পানির সঙ্গে যোগাযোগ হলো। দ্য টাটা এলেক্সি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট, তাদেরকে নিয়ে আসা। দে চার্জ মি 50 লাখ রুপিস ফর জাস্ট 1 মিনিট ভিডিও। এবার পুরো ছবিটা আছে, অ্যান্ড হাউ টু সেগ্রিগেটকে ওকে নিতে গেলে আমার ঘরও বিক্রি হয়ে যাবে। দোজ ওয়ার দ্য ডেজ যখন এভরিথিং ওয়াজ টু চ্যালেঞ্জিং, অ্যান্ড উই সেড কে লেটস ডু সামথিং ডিফারেন্ট। তখন এর খিদেটা ওইটা ছিল। এখন এর খিদে হচ্ছে কি লেটস ডু সামথিং যেটা বাংলায় আগে কোনোদিনও বলা হয় না। দ্যাট অ্যাকচুয়ালি মুঝে সেটাই আমাকে ইনস্টিগেট করে। ইজ সামথিং উইচ হ্যাজ নেভার বিন টোল্ড ইন বাংলা সিনেমা, অ্যান্ড ইজ সামথিং নিউ অ্যান্ড ফ্রেশ। যদি আমার কাছে কেউ অ্যাপ্রোচ করে, অ্যান্ড দ্যাটস হয় না কি, একটা অ্যাক্টরকে কী কিক দেয় বা একটা প্রডিউসারকে কী কিক দেয়, আমাকে দুটো জিনিস কিক দেয়, কে সামথিং উইচ নেভার বিন টোল্ড ইন বাংলা, অ্যান্ড সামথিং উইচ আই লাভ টু সি, যেটা অন্য রাজ্যে হচ্ছে, যেটা আমার রাজ্যে করতে পারছে না। তো টেক্কা ইজ ওয়ান অফ দ্যাম, কে যেটা নতুন, ফ্রেশ এবং খুব চ্যালেঞ্জিং এবং খুব ডেয়ারিং অ্যাট দ্য সেম টাইম। আমার মনে হচ্ছিল না ভাই, দুটো চ্যালেঞ্জিং কিন্তু ইকুয়াল, কিন্তু ককপিট করাটাও ওয়াজ নট ইজি দ্যাট টাইম। হ্যাঁ, এবং টেক্কাটা এই সময় দাঁড়িয়ে তোমার মনে হবে কি হাউ কুড দে ক্যান থিঙ্ক অফ দিস ফিল্ম, মানে এই সময়ে দাঁড়িয়ে যে এখানে সব কিছু একটা রিপারকাশন আছে, কে তুমি ভালো করলেও তোমাকে বলে গে না তুমি তো এই প্রপাগান্ডা এটা ওইটা। আই ডোন্ট লাইক প্রপাগান্ডা ফিল্ম, বাট কোথাও তোমাকে তোমার আশেপাশে কী হচ্ছে সেটাও একটা সিনেমার মাধ্যমে বলা উচিত। তো সেটা সৃজিত মুখার্জি এবং ভাস্কর, যিনি যার গল্পটা আসল, তারা খুব সুন্দরভাবে একটা গল্প তৈরি করেছে, একটা স্ক্রিন প্লে তৈরি করেছিল, স্ট্রাকচার দিয়েছিল, তার নাম টেক্কা দিয়েছিল। সেটা আমার মনে হচ্ছে কি এই সময়ে দাঁড়িয়ে এই গল্পটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার, এবং
প্রত্যেকটা একটা দায়িত্ব আছে, শুধু আমরা সেলিব্রিটি বলে আমাদের দায়িত্ব না, কমনার্সও দায়িত্ব আছে, মানে সিটিজেনেরও একটা দায়িত্ব আছে। তো এই ছবিটা না কোথাও যেন ওই সফট কর্নারটাকে টাচ করবে, কি আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় আশেপাশে, কিন্তু আমরা সেটাই গুরুত্ব দিই না, কারণ সেটা আমাদের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ নয় বলে। তো টেক্কা বিকামস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি স্পেশাল, ওয়্যার ইট কানেক্টস অল দ্য ডটস অফ এ কমন ম্যান। যেটা একটু আগেই বলছিলাম কি আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয় পড়াশুনো স্কুলে, কে উই অল আর ইকুয়াল, কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে পারি কি সবটাই মিথ্যে, উই আর নট ইকুয়াল। আমাদেরকে ডিভাইড করা হয় রিলিজনের জন্য বড় হতে হতে, স্কিন কালারে, তুমি ফর্সা না কালো তার জন্য আমরা ডিভাইডেড হই, আমি গরিব না বড় লোক, আমার অ্যাড্রেসটা কোথায়, আমি পার্ক সার্কাস থাকি না বালিগঞ্জে থাকি, উই আর ডিভাইডেড। আমি কোন চ্যানেলে কাজ করছি, সে ফর এক্সাম্পল তুমি আজ থেকে কাজ করছো, আজ তক বাংলাতে কাজ করছো, কি এইপি আনন্দতে কাজ করছে, দ্য হায়ার কি লেভেল, মাল্টি ন্যাশনাল কোম্পানি আর লোকাল কোম্পানি, উই আর ডিভাইডেড বাই সো মেনি রিজন বাই দ্য সোসাইটি। এইটা যখন একটা কমন ম্যান সে যখন রিভল্ট করছে, প্রথমে মনে হচ্ছে কেন করছে, কেন হচ্ছে, এই সমাজে তো এটাই হওয়া উচিত, দেন পিপল রিয়েলাইজ কি অ্যাকচুয়ালি ইটস ট্রু, কি আমরা ভূতের মতন চারপাশে ঘুরে বেড়াই, তাকেও দেখো না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা এক্সিস্ট করি, কারণ আমরা রিভল্ট করতে শুরু করেছি। তো there it becomes একটা ইউটার্ন নেন, বিকজ সো ইম্পর্টেন্ট ফিল্ম টুডেজ টাইম। আমি বলছি না খুব জ্ঞান দিচ্ছি বা আমাদের ছবিটা কাউকে খুব জ্ঞান দেবে, না না না, খুব সহজভাবে এন্টারটেনমেন্টকে মাথায় রেখে কিছু কথা যেটা আমাদের আমরা জানি কিন্তু বলি না, আলোচনা করি না, সেই কথাগুলোকে একটু থ্রিলের মাধ্যমে একটু কিছু সুন্দর ডায়লগের মাধ্যমে, কিছু সুন্দর মুহূর্তের মাধ্যমে দেখানো হয়েছে বলে আমার মনে হয়। এটা আমি তোমাকে জিজ্ঞেস করবো যে যেটা দেবদা বললো যে সব কিছুর আজকে যেই টাইমসে আমরা থাকি, এভরিথিং হ্যাজ এ রিপারকাশন, তুমি যাই বলো না কেন তোমার জাজমেন্ট হবে, যে যা বলুক। সেখানে দাঁড়িয়ে যেই পরিস্থিতি বিগত 1-1.5 মাস আমরা দেখেছি, তোমাকে আমি পার্সোনালি অ্যাক্টিভলি প্রোটেস্টে দেখেছিলাম, তোমার সাথে কথাও হয়েছিল, কোথাও মনে হয় যে এই ছবিটা রিলিজটা আর এই ইনসিডেন্টটা কোইন্সিডেন্টাল না প্ল্যান্ড? কারণ এই প্রশ্ন কোথাও মানে সোশ্যাল মিডিয়া তুমি যদি খোলো, যে প্রথমে তোমাকে দেখা গেল, স্বাস্তিকার দিকে দেখা গেল খুব অ্যাক্টিভলি এই প্রোটেস্টগুলোতে, কোনো পলিটিক্যাল পার্টির কালার ছাড়া প্রোটেস্ট করা, কথা বলা, অনেক জিনিস নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করা। তারপরে এই সিনেমাটার টিজার এলো, ট্রেলারটা তো আমরা দেখিনি, টিজারগুলো এলো, কোথাও এটা মনে হয় যে মানুষের যে অনেক লোকের যে প্রশ্ন যে তাহলে কি এটা প্ল্যান ছিল, এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর কি করে দেবে? না, এটা তো যারা এটা ভাবছে বা যাদের মাথায় এই প্রশ্নটা এসেছে তারা অবভিয়াসলি লজিক্যালি ভাবছে না। টেক্কার ক্রিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন হয়েছিল 2022 সালে, তারপরে সেটা নানান জায়গা দিয়ে নানান ইন্ডাস্ট্রি, ফার্স্টে হিন্দিতে করার কথা ভাবা হয়েছিল, এই করে সেই করে ফাইনালি এই বছর শুরুর দিকে শুটিং হয়। সো আমরা তো কেউ নস্ট্রাডামাস নই, আমরা তো জানতাম না যে এই সময় এই ক্রাইসিসটা হবে, তো আমাদের ছবি যেরকমভাবে এগোনো সেরকমভাবেই এগিয়েছে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ পার্টিসিপেটিং ইন প্রোটেস্ট আর কনসার্ন, আমরা সবসময় উই হ্যাভ বিন ভেরি ভোকাল ইন আওয়ার ওন ওয়ে। নট অনলি মি অ্যান্ড স্বস্তিকা, ইভেন দেব, ইভেন রুক্মিণী, যখন যার যে ইস্যুতে মনে হয়েছে উই হ্যাভ বিন ভোকাল। কোভিড থেকে শুরু করে যাদবপুরের ঘটনা আমি বলেছিলাম, তার আগে যখনই কোনো অবজেকশনেবল কমেন্ট কেউ যদি করে থাকে যেটা আমার খারাপ লেগে থাকে, আমি সেটা নিয়ে বলেছিলাম, সে যত ইম্পর্টেন্টই মানুষ হোক না কেন, এবং তার জন্য আমাকে মানে ব্যাকল্যাশও ফেস করতে হয়েছে, বাট আই হ্যাভ ডান দ্যাট। বাট মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, যে আমরা এগুলো করে যাবই এবং তার সাথে আমরা কাজটাও করে যাব। যেটা লোকেদের কাছে বিনোদন মনে হচ্ছে সেটা আমাদের কাছে কাজ। এবং যাদের মনে হচ্ছে, যাদের এই চিন্তাগুলো আসছে, তারা তো এই চিন্তাগুলো অফিস ফেরত গরম চা খেতে খেতে করছেন, তারা তো অফিসটা থামাচ্ছেন না। সো এটা আমাদের অফিস, এই কাজগুলো আমাদের অফিস। এবং কলকাতা, বিশেষ করে কলকাতার মানুষের তো এটা মনে হওয়া উচিতই নয়, কারণ এটা রবীন্দ্রনাথের শহর। রবীন্দ্রনাথ স্বদেশের গান লিখেছেন, প্রেম পর্যায়ের গান লিখেছেন, পূজা পর্যায়ের গান লিখেছেন। একসাথে 3টে পর্যায়ের যদি গান লিখতে পারে, সেই গান শুনে যদি আমরা বড় হতে পারি, আমরা যদি সলিল চৌধুরীর গান শুনে বড় হই, যেখানে একদিকে সলিল চৌধুরী লতা মঙ্গেশকরের সঙ্গে প্রেমের গান বাজছেন, অন্যদিকে আইপিটি এর জন্য প্রোটেস্ট গান বাজছেন, ওই একই সলিল চৌধুরী একই মিউজিক স্টুডিওতে, ওয়ালের পথযাত্রীও রেকর্ডিং হচ্ছে, আবার না মনো লাগে নাও রেকর্ডিং হচ্ছে, রাইট?
কিংবা কবির সুমন বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই বলছেন, বা বিদ্রোহ আর চুমুর দিব্যি গানের লাইন হিসেবে আসছে। কলকাতায় মিটিং মিছিল প্রতিবাদের সঙ্গেই দৈনন্দিন জীবন বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে থেকেছে, এতে কোনো বিরোধ নেই, কোনোদিন ছিল না। এখন যারা ভাবছেন যে একটা বিরোধ আছেন, তারা কলকাতার মানুষ না হনলুলুর মানুষ আমি জানি না। যদি কলকাতার হন তো ডেফিনেটলি তারা বোঝা উচিত কোনো বিরোধ নেই। আর্ট দিয়েও প্রোটেস্ট করা যায়, এটা কতটা প্রোটেস্ট করা যায়, শুধু না, আর্ট আর প্রোটেস্ট প্যারালেলি চলতে পারে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আর্ট দিয়ে তো প্রোটেস্ট আছেই, মানে যেটাও টেক্কার থিমের কথা বললো সেটাও কোথাও একটা গিয়ে একটা বক্তব্য, একটা সোশ্যাল কমেন্ট, একটা প্রোটেস্ট। কিন্তু যদি টেক্কা এরকম ছবি নাও হতো, লেটস সে টেক্কা একটা বাচ্চাদের ছবি হতো, হ্যাঁ, কাকাবাবুর মতো একটা ছবি হতো, বা প্রফেসর শঙ্কুর মতো একটা ছবি হতো, বা টেক্কা রংবাজ বা পাগলুর মতো একটা ছবি হতো, প্রজাপতি হতো, সেটার ক্ষেত্রেও the artist has the complete freedom and complete right to go ahead and do his work because that is his work. প্রচারটা তার কাজের মধ্যে পড়ে। সিনেমাটা মানুষের কাছে বিনোদন হতে পারে, আমাদের কাছে এটা অফিস, এটাই আমাদের অফিস, এটাই আমাদের ডাক্তারখানা, এটাই আমাদের উকিলের চেম্বার, এটাই আমাদের মানে এটাই আমাদের হোয়াট এভার প্রফেশন ইউ মাইট সে আর কি। এটাই এটা করেই আমরা খাই। সো দুটো একসাথে চলতেই পারে এবং চলবেই, এটা খুব স্বাভাবিক। তুমি বললে এক্ষুনি একটা জিনিস বললে যেটা প্রথমবার আমি শুনেছি, এটা আমি তার আগে শুনিনি, যে তুমি এটা হিন্দিতে প্ল্যান করেছিলে। হ্যাঁ, হিন্দিতে যদি এটা তুমি করতে, তাহলে কি এই ডুয়োটা স্বস্তিকাদি এরা কি এইটা থাকতো, এই সেটআপটা থাকতো, নাকি তুমি অন্য কিছু ভেবেছিলে? না, অফকোর্স হিন্দিতে হলে আমি হিন্দি আর্টিস্টদের নিয়ে ভাবতাম এবং সেইভাবে প্ল্যান করতাম। কিন্তু হিন্দির একটা প্রবলেম আছে। হিন্দির প্রবলেম হলো, যেহেতু হিন্দিতে স্টেক হোল্ডার্স অনেক বেশি, হিন্দিতে ইন্টারফারেন্সটাও অনেক বেশি। সেখানে আমি যে কাজটা চাইছি, হয়তো প্রোডাকশন হাউস বা প্ল্যাটফর্ম, যদি আমি কোনো ওটিটির জন্য করতাম, সেটা হয়তো নাও হতে পারতো, এবং সেটা আবার আমার হ্যাশট্যাগ অন মাই ওন টার্মসের সাথে ডিরেক্টলি ক্ল্যাশ করতো, সেটা আমি তো অ্যালাউ করতে পারি না। সো ক্লিয়ারলি। আচ্ছা, একটা জিনিস যেটা জানার খুব শখ আমার, দেব অ্যাজ আ অ্যাক্টর কতটা, মানে না, এটাকে অন্যভাবে আমি যদি জিজ্ঞেস করি, দেব অ্যাক্টর হিসেবে বেশি কম্পিটেন্ট না প্রডিউসার হিসেবে? কম্পিটেন্ট যদি আমি এই কথাটা যদি ধরি ইন টার্মস অফ এফিসিয়েন্সি, আমি বলবো দেবের অ্যাক্টর হিসেবে রেঞ্জ এখন অবধি অনেক বেশি, কারণ অনেক বেশি কাজ করেছে। দেব প্রডিউসার হিসেবে কত বছর হলো তোর? 7 years. And as an actor? 17. So, of course. মানে যদি তোমাকে চুজ করতে হতো, দেব দ্য স্টার, দ্য অ্যাক্টর স্টার, I'm not interested in Dev the actor star. I'm only interested in Dev the actor. Because star is something which is, যেটা আমারও কোনো হাত নেই, ইনফ্যাক্ট দেবের নিজেরও কোনো হাত নেই। দেব আজকে একটা জায়গায় গিয়ে যদি দাঁড়ায়, মানুষের মাথাগুলো যে ঘুরে যাচ্ছে, এই যে ম্যাজিকটা, সেটা দেব কিন্তু প্ল্যান করেনি। দেব যে একটা যদি পর্দায় আসে, ও যে হু ইজ এ স্টার অ্যাকর্ডিং টু সত্যজিৎ রায়, স্টার ইজ সামওয়ান হু কামস অন দ্য স্ক্রিন অ্যান্ড হু ডাজ নাথিং বাট পিপল স্টিল ওয়াচ হিম। তো এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটায় অ্যাকচুয়ালি আমারও কোনো হাত নেই, দেবেরও কোনো হাত নেই, এটা মানুষের ভালোবাসা। ক্রাফটের জায়গা আসে when you're talking about an actor. কনসিয়াস ক্রাফট। আমি গলাটা কতটা প্রজেক্ট করবো, আমি আঙুলটা কতটা নাড়াবো, আমি চোখটা কী এক্সপ্রেশন হবে, কতটা জল পড়বে, ইত্যাদি ইত্যাদি। ইটস এ ক্রাফট। সেইখানে, সো উইচ ইজ আই এম ইন্টারেস্টেড ইন দেব দি অ্যাক্টর, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। অ্যান্ড সেইখানে আমি বলবো যে দেব অ্যাজ অ্যান অ্যাক্টর, হিজ ফিল্মোগ্রাফি হ্যাজ আ বিগার রেঞ্জ। ওর একদিকে যেমনি রংবাজ আছে, পাগলু আছে, অন্যদিকে চাঁদের পাহাড় আছে, বুনোয়াস আছে, জুলফিকার আছে, টেক্কা আছে, কবির আছে। সো দ্য থিং ইজ, ওর রেঞ্জটা অনেক বেশি। বাট হ্যাভিং সেড দ্যাট, আই হ্যাভ টু সে Dev or Hassan are two producers with whom I've really enjoyed the process of working in the last few years. They have, মানে দেব কিরকম জানো তো, দেব ইজ আ পার্সন হু ইজ এক্সাক্ট, মানে আমি যদি প্রডিউসার হতাম, আমি দেবের মতো হতাম। লেটস পুট ইট লাইক দিস। মানে হি ম্যাচেস মাই আইডিয়া অফ অ্যান আইডিয়াল প্রডিউসার। যে ভাই এটা দরকার, আমি গেছি একটা জায়গায়, অন দ্য স্পট আমার ডিসিশন নিতে হবে, আচ্ছা এটা কী কী বেনিফিট, আচ্ছা এটা কী কী কস্ট, আচ্ছা চলো লেটস ডু ইট। এটা নিয়ে একটা সেমিনার বসানো, 4টে লোককে কনসাল্ট করা, মানডে মিটিং করা, কর্পোরেট একটা স্ট্রাকচারের মধ্যে একটা গিয়ে, দ্যাট ইজ ফুলিশনেস।
at the end of the it's art, you know. You don't মানে ইটস লাইক সেইং যে আমি বলছি না আমরা দাভিঞ্চি, কিন্তু দাভিঞ্চি মোনালিসার আগে আঁকার আগে তো মিটিং করেননি যে আচ্ছা মোনালিসার নাকটা কি আপনি বলুন একটু এরকম ব্যাকা হলে বেটার হয়, চুলটা তুমি বলো এটা এরকম, এটা তো করেনি। আর আগের ছবির প্যালেন ছিল দেখেন। কারেক্ট। সো ইট ইজ বিটুইন দ্য পেইন্টার অ্যান্ড হিজ পেইন্ট ব্রাশ। এখানে আমরা দুজন সেটাই, উই হ্যাভ আ ডিসকাশন, ইট ইজ আওয়ার চাইল্ড, উই ফিল দ্যাট দ্য চাইল্ড শুড গো টু আ গুড স্কুল, চলো ভর্তি করি। It is as simple as that আর কি। So which is why I've enjoyed working with Dev so much, and I think he's a kick-ass producer. মানে kick-ass, আমি in fact I would also now want him to produce films which doesn't star him as an actor, because to become a competent and a successful producer you also have to do that. নালে কি হবে, নালে it becomes like after a point of time a vehicle for you. But if he has ambitions and hunger as a producer, he will now start doing smaller films within a limited budget, which possibly has actors who are not as big as him in terms of star value and everything, but it does a subject which is close to his heart. He always wanted to do it but couldn't do it. So as a producer, his next steps should be this. But I think as a producer, Dev is kick-ass, fantastic. তুমি অনেকগুলো সিনেমা করেছো অ্যাজ আ কো স্টার, বা যেটা আমি জিজ্ঞেস করলাম যে অ্যাজ আ কো স্টার বেটার না অ্যাজ আ প্রডিউসার দেব অনেক বেটার? সো যদি তুমি আমার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো, আমি যে টাইম থেকে দেবকে দেখেছি, আই হ্যাভ সিন হিম বোথ আমি ওকে অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড অ্যান অ্যাক্টর সাইমালটেনিয়াসলি পেয়েছি অ্যাট দ্য সেম টাইম। সো আমার কাছে আমি দেবকে যদি অ্যাজ অ্যান অভিনেতাও বলি, ফ্রম চ্যাম্প টু আজকে টেক্কা, আমি ওর মধ্যে একটা যদিও বা ওর ফিল্মোগ্রাফিতে তার আগে হয়তো আরও অনেক 30-35টা ছবি হয়ে গেছে হয়তো, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও আমি তবুও চ্যাম্প থেকেও টেক্কার মধ্যে একটা হিউজ চেঞ্জ দেখেছি, লিপস অ্যান্ড বাউন্স অ্যাজ আ পারফর্মার, যেটা হয়তো ওর 7.5 থেকে সেটা 8.5 to 9.5 টু আজকে 10কেও পেরিয়ে গেছে হয়তো ইন টেক্কা। সত্যি বলতে সেটা 8 তারিখে যখন দর্শক দেখবে বুঝতেই পারবে। বাট অ্যাজ আ প্রডিউসার আই হ্যাভ অলওয়েজ ফেল দ্যাট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রতিটা বলে 6 মেরেছে। দে আর ফিয়ারলেস, এমন সাবজেক্টস যেরকম অ্যাগেন যেটা শ্রীত বললো যে যে অনেক রকমের আমিও বিশ্বাস করি অনেক রকমের ছবি যেটা হয়তো দেবকে স্টার করে না, স্মলার ফিল্মস, বাট হিজ মেড আ হিউজ ফিল্ম উইথ সামবডি উইথ খরাজ দা অ্যান্ড শাশ্বত দা, হবুচন্দ্র রাজা, গোপুচন্দ্র মন্ত্রী, যেটা কোনো বাজেটের কথাই ভাবিনি। হ্যাঁ, আনফর্চুনেটলি কোভিডের মাঝখানে ওটাকে আমাদেরকে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার করতে হয়েছিল। সো অফকোর্স দে আর অলসো গ্রোয়িং ওই দিক থেকে, কিন্তু when it comes to subjects বা টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লয়েট দেয়ার রিসোর্সেস, সেই দিক থেকে আমার মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সব থেকে দে হ্যাভ অলওয়েজ বিন অ্যাট দ্য টপ অফ দ্য গেম, সেটা আনডাউটেডলি। এই যে তোমার ব্যাপারে এত ভালো ভালো কথা বলে, সত্যি কথা বলছি, তোমার টিম, এইটা কিরকম লাগে যে এটা মাইকে বলে থ্যাংক গড। I think আমিও তো পার্ট অফ দ্যাম না, আমিও তো একটা আমার মধ্যেও তো একটা টেকনিশিয়ান কাজ করে। সো ইভেন আমিও যদি এরকম একটা প্রডিউসার পেতাম যে নো বাজেট বা ফুল সাপোর্ট বা যেটা লাগবে সেটা লাগবে যদি পেতাম, তো আমার মনে হয় আমিও তাই করতাম। আমি কেন প্রডিউসার হয়েছি, বিকজ আই ওয়াজ অলসো গোয়িং থ্রু দোজ টাইমকে যেখানে আমি যেই ধরনের সাবজেক্ট চাইছিলাম বা আমি যেই ধরনের ছবিতে অ্যাক্টিং করতে চাইছিলাম সেই ধরনের ছবি আমাকে কেউ দিত না। অ্যান্ড তখন প্রডিউসারও 2-3 জন ছিল। আজকে শিবু এখন অনেক বেশি সক্রিয়, বা অনেক নতুন হাসান এসছে বা অনেকজন এসছে আজকে। এখন সব অ্যাক্টাররা, ইয়াশও নতুন ব্যানার খুলে নিয়েছে, তোমার অঙ্কুশও নতুন প্রোডাকশন হাউস খুলে নিয়েছে, এখন অনেকগুলো প্রডিউসার এসছে। যখন শুধু 2 জন বা 3 জন ছিলেন এবং 3 জনই খুব ভালো বন্ধু, একজন নেবে না 3 জনই নেবে না, ইট ওয়াজ লাইক দ্যাট। হ্যাঁ, ইট ওয়াজ দ্যাট মনোপলি। কে যদি একটা ব্যানার, একটা প্রোডাকশন হাউস, বড় প্রোডাকশন হাউস বলে দেবে আমি এর সঙ্গে কাজ করবো না, বাকি 2 জনও বলে দেবে আমরা ওর সঙ্গে কাজ করবো না। হ্যাভ সিন দোজ টাইম অলসো। তো সেই জায়গা থেকে নিজের ক্রিয়েটিভ ইচ্ছেটাকে জাগিয়ে রাখা এবং ভাবা এবং ডিসাইড করাকে না আমি মরার আগে মরে যাবো যদি আমি এই ধরনের ছবি যেটা আমাকে দিয়ে দেওয়া হচ্ছে সেটা যদি করতে থাকি, তো আই হ্যাভ টু সেভ মাই সেলফ, আই হ্যাভ টু কিপ দ্য খিদে অফ ডুইং সামথিং নিউ বাঁচিয়ে রাখতে হবে। লেটস প্রডিউস আ ফিল্ম।
তো আজকে যদি সত্যি কথা বলতে গেলে যেটা সিদ্ধা বললো কি আজকে উনি যদি পরিচালক তাই উনি এই করতেন, কারণ এটা পুরোপুরি প্যাশন থেকে আসে। এবং আমিও চাই কি আমার কাছে এরকম প্রডিউসার আসুক যে আমাকে পুরোটাই ফ্রিডম দেবে কেনা ভাই যেটা লাগবে। অফকোর্স আই ডোন্ট লাইক টু ওয়েস্ট মানি। মানে যারা রিয়েল মানে যারা হয় কি আমি এক্সট্রা খাওয়ার না, আই উইল বি পাঞ্চুয়াল, আমি আমার টাইমে পৌঁছে যাবো, এমন কিছু নয় কি যেটা প্রডিউসারকে হয় না। আমি বিং অ্যান প্রডিউসার আই হ্যাভ সিন সো মেনি পিপল যারা একটু বেশি খরচা করায়, বাট ঠিক আছে, বাট আই লাইক টু প্যাম্পার অলসো, বিকজ অ্যাক্টরদেরকে ভালো রাখলে তারা ভালো পারফর্ম করে, এটা আমি বিশ্বাস করি। কারণ ওদিকে যদি একটু প্যাম্পার করা হয় বা একটু রাখা হয়, ঠিকঠাক করা হয়, তো আই থিঙ্ক তারা 2 ঘন্টা বেশি কাজ করবে এবং যেটা দরকার তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবে। তারাও চাইবে শুধু অ্যাক্টার্স নয়, ইউল বি ভেরি সারপ্রাইজ টু নো যে বহুদিন পর প্রচুর চিৎকার চেঁচামেচি করার পর, স্ট্রাগল করার পর, দ্য প্র্যাকটিস অফ গিভিং আ মেকআপ প্যান টু ডিরেক্টরস হ্যাভ স্টার্টেড। এর আগে এক্সপেকটেশনটা ছিল যে ডিরেক্টররা 2টো শটের মাঝখানে গাছতলায় বা পাহাড়ে বা জঙ্গলে মাটিতে বসে ওয়েট করবে, অ্যাক্টররা আসবে, তারপর শট হবে। এবং সেটা যখন প্রতিবাদ করা হয়, প্রশ্ন তোলা হয়, তখন প্রোডাকশন হাউস থেকে কাউন্টার প্রশ্ন আসে যে কেন ওয়াই ডু ডিরেক্টরস অ্যান্ড ডিওপিস অ্যান্ড আদার টেকনিক্যাল পিপল নিড মেকআপ ভ্যান। সেখানে শুটিং হয়তো 45 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে। এই যে বেসিক রেসপেক্টের জায়গা এবং প্রুডেন্সের জায়গা, শুধু রেসপেক্ট নয়, যেটাও বললো যে ইফ ইউ টেক কেয়ার অফ দ্য পিপল হু আর মেকিং দ্য ফিল্ম, দ্যাট ফিল্ম উইল বি বিউটিফুল, better. Instead of treating it like an exploitative the mechanism, like a factory kind of a thing. The fact that filmmaking is a human endeavor, a human কথাটা যদি মাথায় থাকে, দেন এভরিওয়ান ইজ হ্যাপি। তখন তারপর যে প্রমোশনের ইন্টারভিউগুলো হয়, যেগুলো এখন হচ্ছে, সেখানে দ্য প্রডিউসার আন্ডারস্ট্যান্ডস দ্য ডিরেক্টর ইজ স্পিকিং ফ্রম হিজ হার্ট। আদারওয়াইজ দ্য প্রডিউসার অ্যান্ড এভরিওয়ান উইল নো যে এই কথাগুলো যেরকম আর 5টা প্রমোশন হয় সেরকমভাবে ইটস বিং ডান। সেরকমও হয়, সেরকম আমি প্রচুর প্রমোশন করি, প্রচুর মানে ওটিটি এবং প্রচুর সিনেমারও প্রমোশন করি। কিন্তু এই কথাগুলো দেব বুঝতে পারছে যে আমি ভেতর থেকে বলছি, বিকজ আমার খারাপ লাগাটা যেমনি ভেতর থেকে, আমার ভালো লাগাটাও ভেতর থেকে, দুটোই ভেতর থেকেই আসে। ভুলে গেলাম যেটা প্যাম্পার করা, আমার মনে হয় কি আই এম হ্যাপি দ্যাট কি God has been kind to me. People like Sridh Mukherjee is coming, হয় না কি, তাদের সঙ্গে আমরা ছবি করতে পারছি। এবং টেক্কার মতন ছবি, যেহেতু টেক্কা রিলিজ হচ্ছে, এর পরবর্তীকালে খাদান রিলিজ হবে, তারপরে আমার বিনোদিনী রিলিজ হবে। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট কি দ্য লাইন আপ, দ্য কাইন্ড অফ অ্যাপ্রোচ যেটা আমরা প্রথম দিন থেকে নিয়েছিলাম কি উইল টেল স্টোরিজ রাদার দ্যান মেকিং ফিল্মস। তো ওইটা আমরা এখনও ঠিক আছে, অ্যান্ড উই আর টেলিং স্টোরিজ। অ্যান্ড দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সত্যি মানে চেষ্টা করে কে এমন কিছু গল্প বলা যেটা আগে হয়তো বাংলা কেউ বলেনি, বা যেই গল্পগুলো বলা দরকার আজকের দিনে, বা যেই ধরনের গল্প ন্যাশনালি হচ্ছে, সেই ধরনের গল্প আমরাও নিজেদেরকে আপলিফ্ট করার জন্য যদি বলতে হয়, তাহলে আমরাও বলবো। এই পুরো ডিসকাশনটায় 2টো জিনিস আমার মাথায় স্ট্রাইক করলো। একটা যেটা তুমি বললে যে একটা ডিসপ্যারিটি আছে কোথাও, এই ডিসপ্যারিটিটার কি কোথাও মানে এটা তো শুধুমাত্র পশ্চিমবাংলার সিনেমাতে হচ্ছে এরকম না, এটা তো মনে হয় এই যে একজন স্টারের জন্য একটা ভ্যানিটি ভ্যান ডিরেক্টরের জন্য নেই, বা ডিওপির জন্য নেই, বা এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। আমি তো বম্বেতে কাজ করেছি, ওখানে কেউ সাহস করবে না। ওখানে একজন ডিরেক্টর বা একটা ডিরেক্টর ছেড়ে দাও, কোনো ডিওপির একটা মেকআপ ম্যান নেই, এটা কেউ সাহস করবে না। ওখানে যে ধরনের খাওয়া দাওয়া, যে ধরনের সম্মান, যে ধরনের রেসপেক্ট, বম্বেতে ইন্টারফারেন্স বেশি কিন্তু সম্মানটাও বেশি, এটা নিয়ে কিন্তু কোনো দুবিধা নেই। টাকা বাঁচানোর নামে যে বেসিক জায়গাগুলো কোপ মারা হয়, তাতে আখেরে কিন্তু ছবিটারই লস হয়। এটা কলকাতার অনেকেই বোঝেন না। এটা এই ডিসপ্যারিটিটা একদমই কলকাতা স্পেসিফিক, কিন্তু ইট ইজ নট দেয়ার ইন এনিওয়্যার এলস। সাউথে দে উইল লাফ when they heard that after so many years I had to shout and scream and make sure that the director gets a single door makeup ban tao, so that the other door can be used by other head of the departments and other ADs and other people who work like in inhuman conditions, weather conditions, to make the film happen. South e chintai korte pare na, laugh. So it is absolutely a Kolkata specific problem.
But ওই আর কি এখন things are changing because ultimately people have started to put their foot down and some producers are showing the way that this is how it should be done. If you have to economize, you economize on inanimate objects. You don't economize on living human beings. আচ্ছা, এই ডিসপ্যারিটির সাথে যেটা বিগত 2-3 দিন ধরে আমরা শুনছি বা এক সপ্তাহ ধরে আমরা শুনছি যে একটা থ্রেড কালচারেরও প্রেভেলেন্স আছে। দেবদাকেও কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলছিলাম সেটা নিয়েও ডিসকাস করছিলাম যে এই তুমি কি কোনোদিন ফেস করেছো বা তুমি কি কোনোদিন ফেস করেছো? এটা তোমাকে আমি অলরেডি আগে জিজ্ঞেস করেছিলাম, তো আগে না তোমাকে দিয়ে শুরু তারপরে করো থ্রেড কালচার জিনিসটা কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা প্রেভেলেন্ট আর কিরকম টাইপের থ্রেড কালচার সেটাও তো বোঝা দরকার। না দেখো যে এই যে নাম্বার অফ টেকনিশিয়ানস রিকোয়ার্ড ফর আ শ্যুট দরকার হোক না হোক হোয়াট এভার, সো সেই জায়গাগুলো আর প্রবলেম এরিয়াস। নাম্বার অফ ডেজ অফ শ্যুট ইজ এ প্রবলেম এরিয়া। নাম্বার অফ আওয়ার্স অফ শ্যুট, এই যে অনেকে বলেন যে এই যে খুব ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং, মানে সৃজিত মুখার্জি খুব খাটায়, 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা করে শ্যুট হয়। এই লাস্ট দশম অবতার বলে একটা ছবির শুটিং হয়েছিল, অনেক মানে অ্যাকচুয়ালি ওয়েন্ট অন ফর মানে সামটাইমস 18 আওয়ার্স, সামটাইম 20 আওয়ার্স। প্রবলেম হলো এই যে যখন এটা হয় এটার অ্যাট্রিবিউট করা হয় ডিরেক্টরকে যে সৃজিত মুখার্জি খাটিয়েছে। মিষ্টি ব্যাপারটা, কিউট ব্যাপারটা হলো এই যে 12 দিনে একটা ছবি শেষ করতে হবে যার ফলে 20 ঘন্টা শ্যুট করতে হচ্ছে, বা 15 দিনে একটা ছবি শেষ করতে হবে যার ফলে 20 ঘন্টা শ্যুট করতে হচ্ছে, সেই কিউট ব্যাপারটা কিন্তু প্রডিউসার করে। আর এই কিউট ব্যাপারটা যে এই প্রডিউসার এবং ফেডারেশন মিলে কিন্তু এটা ঠিক করেছেন যে এই ঘন্টা শ্যুট হবে, এই হবে। বড়রা ঠিক করে, তারপর দোষটা ছোটদের হয়, বাচ্চাদের হয়, যে বাচ্চারা আমাদের খাটিয়েছে বা বাচ্চারা 20 ঘন্টা করে শ্যুট করেছে। আর ডিরেক্টর উইল বি দ্য হ্যাপিয়েস্ট if a shoot is wrapped up within 12 to 14 hours. He will be the happiest if all his technicians and all his actors work under human conditions and go home early. But for that, the producer has to understand the film cannot be made in 12 days or 15 days. প্রথম হলো যে প্রডিউসার অ্যান্ড দেয়ার ইপি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে কান্ট সিট অন দ্য হেড অফ দ্য ডিরেক্টর অ্যান্ড সে যে করে দাও না। সাপোজ I submit a schedule which has a number of days 20, ওটা 15 দিনে করে দাও, 12 দিনে করে দাও, 14 দিনে করে দাও, না হলে না আমরা করতে পারবো না ছবিটা। সো এই যে না হলে না আমরা করতে পারবো না ছবিটা, এটা থ্রেড কালচার বলবো না, বাট ইট ইজ কাইন্ড অফ আ কোয়ার্সিভ thing which forces directors to do it in a limited number of days, which pushes up the number of hours which you work for every day, and which eventually comes back and is added to their name, not in the name of the people who have actually forced this happening. So এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এই কথাটা লোকের মাথায় রাখা উচিত। মানে আজকে দশম অবতার কিন্তু মানে 20 ঘন্টা শুটিংয়ের সময় সৃজিত মুখার্জির ছবি হয়ে গেল, এমনি তো প্রোডাকশন হাউসের ছবি এরমটা যেন না হয়, এটা খুব অনুচিত, এটা খুব অন্যায়। তুমি কোনোদিন এরকম ফেস করেছো থ্রেড কালচার যেটাকে বলে? কারণ থ্রেড কালচারের অনেক মিনিং হয়। তুমি কাউকে থ্রেট করেছো? তুমি কি কোনো প্রোডিউসারকে থ্রেট করেছো যে আমার পাশে বসে আছে? এটা খুব পার্সোনাল যাচ্ছে, এত পার্সোনাল কোয়েশ্চেনস এর জন্য আই এম নট প্রিপেয়ার্ড। হ্যাঁ সরি, কামিং টু ইউ। হ্যাঁ টেল মি। আমি বললাম তুমি কি আমার পাশে যে প্রোডিউসার বসে আছে তাকে কোনোদিন থ্রেট করেছো? একবার করেছিলাম আমার ইনিশিয়াল ডেজ, যখন আমি প্রথম শুটিংয়ে সেটে যেতাম, বিকজ আমি খুব পাংচুয়াল। সো আমি ধর আমার ভ্যান লাগার কথায় 8টার সময় আমি 7:30 পৌঁছে যেতাম, তখন দেখতাম কেউ থাকতো না এবং আমার খিদে পেয়ে যেত। স্যান্ড আমার আবার কয়েকটা ফিটস হতো, এখন হয় না অতটা, এখন আমি নিজেকে বুঝিয়েছি। মানে সকাল 7:30টার সময় আই ওয়ান্টেড আ চকলেট কেক অর আই উইল লিভ। এবার কোথা থেকে সে চকলেট কেক জোগাড় হবে সেটা আর কাউকে ফোন করছি, কেউ তো পৌঁছায়নি। তখন আই হ্যাভ কল দ্য প্রডিউসার অ্যান্ড আই হ্যাভ সেড, বাট দোজ ওয়ার লাইক চাইল্ডিশ থিং। তখন প্রোডিউসার স্যার কি করতেন যখন সকাল 7:30 চকলেট? হ্যাঁ ব্লগ এই তো পৌঁছাচ্ছে ব্লগ। বাট দিজ আর সিলি লিটল থিংস, বাট নো থ্যাঙ্কফুলি দেখো দিজ আর দ্য থিংস যেটা শ্রীত খুব বললো, এইগুলো অনেক কিছু হয় সেটা, অনেক রকমের জিনিস। হ্যাঁ দের আর সার্টেন ডেজ থ্যাঙ্কফুলি টাচউড, যদি আমি বম্বেতেও কাজ করে থাকি বা এখানে জি
জিতের প্রোডাকশন হাউসের সঙ্গে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে, টাচউড দে হ্যাভ বিন ভেরি কাইন্ড অ্যান্ড গ্রেসিয়াস টু টেক কেয়ার অফ নট অনলি দ্য অ্যাক্টার্স বাট সবাই অন সেট। সেটা আই হ্যাভ বিন ফর্চুনেট সেদিক থেকে। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, কয়েকটা দিন হয়ে যায় এমন সেটে যেদিনকে হয়তো আজকে এই লোকেশনটা আর আজকের বিয়ন্ড পাবো না, সেই জন্য একটা রিকোয়েস্টের কারণে বলে যে আমরা টেনে দিলাম কাজটা, সেটা অন্য না, কিন্তু সেটা তো থ্রেট না। হ্যাঁ, সেগুলো আলাদা, সেগুলো আলাদা। বাট আগেন আমি যদি বলি, খুব পার্সোনালি যদি বলি, আমি হয়তো সিনেমা জগতের সঙ্গে 7 বছর যুক্ত, কিন্তু আমি 13 বছর বয়স থেকে মডেলিং করেছি বলে আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে তো ভালোভাবে চিনি। টাচউড বাই গডস গ্রেস আমি কখনো কিছু ফেস করিনি। হ্যাঁ, আগেন আমি যে মানুষদের সাথে খুব ভালো সম্পর্ক, খুব সুসম্পর্ক, তাদের সঙ্গে আবার আমারই বান্ধবীদের খুব খারাপ অভিজ্ঞতাও হয়েছে, সেটাও আমি শুনেছি। কিন্তু আমার তার সাথে আমার কিন্তু দারুণ সম্পর্ক, সে আমায় কোনোদিনও কিছু মুখ ফুটিয়ে কিছু একটা আউট অফ লাইন আমাকে বলেনি। সো আমি যদি এই মুহূর্তে বলি যে হ্যাঁ আমার সাথে হচ্ছে, সেটা মিথ্যে, কিন্তু আমি কি জানি না যেটা হচ্ছে সেটাও আর একটা মিথ্যে। সো ইট জাস্ট ইউনো, এটা ভীষণ একটা ইটস এ ভেরি ডাইভার্স, ভেরি ইনডেপথ কনভারসেশন। একটা কাজের দিক থেকে একটা হয়, যেটা উনি বললেন, একটা মহিলাদের একটা অন্য কিছু ফেস করতে হয়, সেটা আমি জানি, আমার সাথে হয়তো হয়নি, কিন্তু আমি এটা জানি আমার বান্ধবীদের সঙ্গেই হয়েছে। একটা হিরোর সঙ্গে কী লেভেলে ম্যানিপুলেশন করা হয় সেটা সে বেটার বুঝতে পারবে। অ্যান্ড দিস ইজ নট অনলি ইন্ডাস্ট্রি স্পেসিফিক, লেট মি টেল ইউ দ্যাট। দ্য রিজন ওয়াই আজকে এই কথাটা কোট আন কোট থ্রেড কালচার হোয়াট এভার ইট ইজ এগুলো সামনে আসছে, বিকজ আমাদের ইন্ডাস্ট্রি সব থেকে বেশি আইবলসটা গ্র্যাব করে। আমার কেউ ফেসবুক স্ট্যাটাস আপডেট করলে সেটা 100 জন হলে মিনিমাম 100 জন সেটা দেখবে, সেটা নিয়ে চর্চা করবে। আর একজন, এটা কি তুমি বলতে চাও সেটা লয়ার্সদের মধ্যে হয় না, ডক্টরসদের মধ্যে হয় না, টিচার্সে, আইটি, ব্যাংক, অল ইন্ডাস্ট্রিজ হয়, ওদের কেউ ফেসবুকে স্ট্যাটাস আপডেটটা করলে এটা নিয়ে বললে আলোচনা হয় না। আমাদের তবুও বিশ্বাস করবে না, তবুও মানুষে মান রক্ষা করার ভয়ে হয়তো করবে ভেবে একটু পিছেছে, না বাবা কালকে পেপারে বা ফেসবুকে আই উইল বি দ্য হেডলাইন। অন্য ইন্ডাস্ট্রিতে ইটস probably worse. So this whole system as a whole has to change. এটা নট অনলি স্বার্থপর হয়ে শুধু আমার ইন্ডাস্ট্রির জন্য ফাইট করলে এটা লাভ নেই, এটা সবার জন্য একসাথে স্বাধীনতা, যখন বাংলা স্বাধীনতা সংগ্রামে নেমেছিল, সুভাষচন্দ্র বোস বলেনি যে আমি শুধু স্বাধীনতা চাই বাংলার জন্য, আমি দেশের জন্য লড়েছিলাম। এই জিনিসটাকে টেক্কা দেওয়ার মানে উপায়টা কি? আমি এটা তোমার থেকে চেঞ্জ দ্য মাইন্ডসেট, আমার মনে হয়, কিন্তু পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। মানে পাবলিক অফকোর্স ইয়েস, মানে এখানে তো যারা দোষ করছে তারাও অপরাধী, যারা দোষটা সহ্য করছে তারাও তো অপরাধী, বিকজ দে আর নট টকিং আউট ইট, দে আর নট স্পিকিং আউট ইট, দে আর নট কলিং ইট আউট। এবারে 10 জন বলছে, এবার কথার কথা হচ্ছে, মানে দিস অলস ভেরি আনফেয়ার। কে যারা জেনুইন তারা শাউট আউট করছে বুঝতে পারছি, কিন্তু কারো অনেক লোক আছে যারা এই যে হিংসায়, কারো পুরনো রাগ, সে কল আউট করছে, না এইটা আমি 8 বছর আগে করেছি, 10 বছর আগে হয়েছিল এটা আমার সঙ্গে। এরকম অনেক ইনসিডেন্ট আছে যারা নিজের রাগ বা নিজের হয় না কিছু একটা ক্ষোভ ছিল সেটাকে নিয়ে কল আউট করছে। তো আমি জানি না, মানে দেখো প্রত্যেকটা জিনিসে একটা রিয়াকশন, একটা আফটার রিয়াকশন হয়, মানে হ্যাঁ না, একটা নেগেটিভ একটা পজিটিভ সব দিক থেকে থাকে। আমার মনে হয় না এই পুরো জিনিসটার মধ্যে একটা এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ছোটোবেলা থেকে, কে পড়াশোনা, গুড টাচ বাট ব্যাড টাচ, এবং হাউ টু when somebody give you some undue proposal, you know, like যেটা আনওয়ান্টেড প্রপোজাল, হাউ টু রিয়াক্ট টু ইট, কীভাবে করতে হবে, না সচেতন থাকতে হবে। এবং আমার মনে হয় এই পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হলে একটা বিশাল বড় একটা পার্ট হচ্ছে এডুকেশনের। সেইটাকে আমার মনে হয় কালকে চেঞ্জ হবে না, কিন্তু আজকেই যে জেনারেশনে যারা ক্লাস 2, ক্লাস 1, 3, 4-এ আছে, এখন থেকে তাদেরকে যদি নার্চার করা হয় তো 10-15 বছর পরে we will get a next generation যেটা হাইলি সেন্সিটিভ, হাইলি মানে কি বলবো, মানে অ্যাওয়্যার আর ভদ্র, মানে দে নো কে হাউ টু রেসপেক্ট এ উম্যান। তো আমার সেই জিনিসগুলো খুব দরকার। অনেক সিরিয়াস জিনিসপত্র নিয়ে কথা বললাম, এটাকে ওয়াইন্ড আপ করবো একটা খুব সিম্পল, একটা খুব মজার জিনিস দিয়ে। তোমার সাথে কথা বলতে বলতে আমার কোথাও মনে হলো, যদি ধরো 5-6 বছর ডাউন দ্য লাইন, আর এটা তুমি বেটার আনসার দিতে পারবে, আর তুমি যেহেতু কাজ করেছো ওনার আন্ডারে, তোমরা দুজন বেটার বলতে পারবে, 5-6 ইয়ার্স ডাউন দ্য লাইন যদি সৃজিত মুখার্জির উপরে একটা কোনো বায়োপিক হয়, সৃজিত দা অলরেডি আগে বায়োপিক বানিয়েছে, কারণ সৃজিত দার মধ্যে কথাবার্তা শুনলে কোথাও একটা লিডার ভাব আছে, সামওয়ান ওয়ান্টস টু স্পিক আউট। এতগুলো হিরোইন আছে, হিরোগুলো তো সব কাজ করে নেবে, সবাই গেস্ট আছে। জানি না নাম কি হবে, কিন্তু গান আমি জানি, কিসসে প্যার করু कैसे। আমি কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলাম এই যে র্যাগিং সেশনটা, তো এরা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। মানে আমি বলছি যে আমার যে বায়োপিক হতে পারে এই ব্যাপারেই এরা সিরিয়াস না।
কারণ কোনো সিরিয়াসনেস নেই কিন্তু। সিরিয়াসলি তোমার সাথে কথা বলার আচ্ছা, এখানে একটা মজার ট্রিভিয়া দিতে চাই। এখানে কিন্তু একজন বলে রেখেছেন উনি অভিনয় করতে চান। অনেক দিন আগে আমার বুম্বাদা বলে রেখেছিল, অনেক দিন। ওই দশের টেকাই আমি ভিজুয়ালাইজ করছি, আমি স্যারের একটা ছবি দেখেছিলাম মানে বুম্বাদা, যেখানে ওনার সাদা দাড়ি ছিল। ইয়েস ওই সেলুনে তো, যেটা লোকে হ্যাঁ হ্যাঁ, না বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে it's definitely it's a very on the cards. no not on the cards. No যদি কেউ বানায় তোমাকে, I do not want it. And আমি মাঝখানে একটা শুনেছিলাম যে কঙ্গনা রানাউত, someone said that she wanted to direct something on herself or something like that, শুনেছিলাম। বাট হ্যাঁ, আমি শুনেছিলাম, I heard it's হয়তো এরকম একটা না ওরকম কিছু না। বাট মাই থিং ইজ যে কে করবে কি করবে আমি জানি না, বাট প্রডিউসার হিসেবে তো আই উড ওয়ান্ট ইদার দেব অর হাসান অন ইট। এইটা আমি চাইবো, বিকজ কপিরাইট আমি দিয়ে দেবো, হ্যাঁ একদম। বিকজ আমি বলছি ওই যে প্রথমেই আমি একটা হিউম্যান ওয়ার্কিং আওয়ার্স মাথায় রেখে যে শিডিউলটা বানাবো, সেটা 20 দিন হোক 22 হোক, এইসব কোনো না, ঠিক আছে। এটা হলো শীতের হলো হি সো পার্টিকুলার যে ও যেটা চায় সেটাই চাই। আমার নিজেরও বায়োপিক যদি শীত মানে যাওয়ার মৃত্যু কামনা করলো অন ক্যামেরা মৃত্যু, অন ক্যামেরা মৃত্যু কামনা করলো না, বাট মহেন্দ্র সিং ধোনি তো বাবা তাহলে শীত নিজেরটা নিজেই করবে। ও ওই ডেগালো বলে দিয়েছে, যা তা বলে দিচ্ছে। আহা তুই না এটা হচ্ছে না বুমাদা, তুমি এটা একটু এইটাও লিখে দিয়ে যাবে। আই থিংক ইটস ডান। আপাতত শীতের বায়োপিক হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট শীতের পরিচালিত ছবি আসছে হলে 8 তারিখ থেকে। প্লিজ আপনারা সবাই মিলে, পঞ্চমী থেকে শুরু আমাদের পুজো, তো প্লিজ আপনারা হলে গিয়ে দেখবেন। শীত মুখার্জি পরিচালিত টেক্কা, যার মধ্যে দেব আছে, স্বাস্তিকা মুখার্জি আছে, আর আমি আছি রুক্মিণী মাইত্রা। আমার যেটা এন্ডিং পিটিসি ছিল সেটা উনি দিয়ে দিলেন, আমার অনেকটা বাঁচা গেল। কিন্তু বাকি এই সিনেমাটা দেখার জন্য 8 তারিখ আপনাদের দেখতে হবে, যেরকমটা রুক্মিণী বললেন। আর বাকি সব কিছুর জন্য আপনারা চোখ রাখুন আজ তাক বাংলার পর্দায়। থ্যাংক ইউ।